রাত ঠিক 12টা। চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবীর নিঃশ্বাস আটকে আছে। শিউলিবেড়া গ্রামের মানুষ আজও একটা নিয়ম মেনে চলে। মাঝরাতের পর কেউ কলা গাছের বাগানের পাশ দিয়ে হাঁটে না। কেউ যদি হঠাৎ জুঁই ফুলের গন্ধ পায় সে পেছনে তাকায় না। আর যদি দূর থেকে কোনো নারী কাঁদতে কাঁদতে সাহায্য চায় তাহলেও কেউ তার উত্তর দেয় না। কারণ গ্রামের মানুষের বিশ্বাস সেটা কোনো মানুষ নয়, সে পন্টিয়া নাগ, এক নারী। সে মৃত্যুর পরেও অপেক্ষা করা বন্ধ করেনি। কিন্তু প্রত্যেক অভিশাপেরই একটা শুরু থাকে, আর তার শুরু হয়েছিল ভালোবাসা পাওয়ার আশা থেকে। তার নাম ছিল জুঁই। ঘন জঙ্গল আর নদী ঘেরা একটা ছোট্ট গ্রাম, যেখানে দিন শুরু হয় পাখির ডাক আর বাচ্চাদের কোলাহলে, আর সন্ধ্যা নামত কুয়াশার চাদর গায়ে জড়িয়ে। সেই গ্রামেই থাকতো জুঁই। মেয়েটা ছিল শান্ত, নরম স্বভাবের। অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট ভুলে যেত। বাবা মা অনেক আগেই গত হয়েছিলেন, তাই ছোট একটা কুঁড়ে ঘরেই সে একা থাকত। সেলাইয়ের কাজ করত সে, আর সুযোগ পেলেই অন্যের সাহায্য করত। জুঁই গুনগুন করতে করতে হাটের দিকে এগোলো। এরই মাঝখানে রাস্তার পাশে খেলতে থাকা বাচ্চাদের মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে এসে জুঁইকে জিজ্ঞাসা করলো, কি গো জুইদি, এত সকালবেলা কোথায় যাচ্ছ? এই তো ভাই, হাটে যাচ্ছি। গতকাল যে কাপড়গুলো এনেছিলাম সেলাই করতে, সেগুলোই দিতে যাচ্ছি দোকানে। তুমি শুধু সারাদিন কাজই করো। আচ্ছা ঠিক আছে, আমি খেলতে চললুম। হ্যাঁ গণেশ, তুই যা, আমি এগোই। মা বাবা না থাকার যন্ত্রণা সে প্রতিদিন অনুভব করত। সারাদিনের পরিশ্রমের পর মনে হতো মা যদি তার মাথায় একটু হাত বুলিয়ে দিত তাহলে তার সব ক্লান্তি চলে যেত। হাটের মেলা থেকে বাবাকে সে বলতো চুড়ি এনে দিতে। প্রতিটা রাতেই এসব ভেবে তার চোখ ভিজে যেত। সে স্বপ্ন দেখে একজন নিজের মানুষ আর তার ভালোবাসার। এই ভাবতে ভাবতেই ভোর হয়ে এলো। পাখিদের কোলাহল শোনা যাচ্ছে। জানলা দিয়ে মিষ্টি ভোরের আলো তার মুখে পড়ছে। আজ রবিবার, গ্রামের সাপ্তাহিক হাট। তাকে আজ সকাল সকালই হাটে যেতে হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল হাটের জন্য। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করবেন আমাকে। উফ, একটু আসতে যাবেন তো, আমার সব কাপড়গুলো পড়ে গেল। না, আসলে আমি একটু বেশি তাড়াহুড়োতে ছিলাম। এক্ষুনি সব তুলে দিচ্ছি। না না, দরকার নেই, আমি আমার জিনিস নিজেই তুলে নেব, আপনাকে আর ধরতে হবে না। এই কাপড় কি আপনি সেলাই করেন? হ্যাঁ, কেন বলুন তো? না, তাহলে বলতে হয়, আপনার হাতের কাজ অসাধারণ। এই কথোপকথনের মাঝে জুঁই লক্ষ্য করল সেই যুবকটি তার দিকে তাকিয়ে। হঠাৎ করে তাকে বলে উঠল, কিছু মনে করবেন না, কিন্তু শুধু হাতের কাজই নয়, আপনিও অপূর্ব সুন্দর। অচেনা মেয়েদেরকে দেখলেই বুঝি এরকম বলেন? না না, যাকে প্রথম দেখাতেই ভালো লাগে আমি শুধু তাকেই বলি। যেমন ধরুন আপনি। বাহ, আপনি তো খুব মিষ্টি কথা বলতে পারেন দেখছি। জুঁইয়ের মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি হলো। আজ প্রথম কোনো যুবক এইভাবে তার সাথে কথা বলছে। সেদিনের পর থেকেই ঋষভ প্রায় হাটে আসতো, কখনো শুধু সেলাইয়ের অজুহাতে, আবার কখনো সে কেমন আছে জানতে। একদিন জুঁইয়ের শরীর খারাপ থাকতে সে দোকান যেতে পারেনি। বলছি কাকা, আপনার দোকানে যেই মেয়েটি কাজ করেন সে কি আজ আসবে না? তার তো খুব জ্বর, ঘরে দেখাশোনা করার মতনও কেউ নেই, তাই সে আসতে পারেনি। সে কি, কেন? তার পরিবারের মানুষরা কোথায়? অনেক ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়েছে। তার ভাই বোন বলতে কেউই নেই। কিন্তু আপনি কে বলুন তো? আপনি জুঁইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছেন কেন? না, মানে আমি আমার একটা কাপড় দিয়েছিলাম সেলাই করতে, তাই আমি জিজ্ঞাসা করলাম। সেই দোকানদারের কথা শুনে ঋষভের খুব মায়া হলো। সে হাট দিয়ে ওষুধ কিনে আর একটু ফল কিনে সেই লোকটির থেকে ঠিকানা জেনে জুঁইয়ের সাথে দেখা করতে গেল। জুঁই, জুঁই আছেন? শুনতে পাচ্ছেন?
দরজায় টোকা শুনে জুই গুটি গুটি পায়ে দরজার দিকে এগোলো। সে দরজা খুলতেই দেখল সামনে ঋষভ দাঁড়িয়ে। এ কি আপনি? আপনি আমার বাড়ির খোঁজ পেলেন কি করে? আপনার শরীর খারাপের কথা জেনে না এসে কি করে থাকি বলুন? জুইয়ের শরীর খারাপের কারণে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। সে বিছানার ওপরে গিয়ে আবার একটু বসল। ঋষভ হাতে ফল আর ওষুধটা নিয়ে তার দিকে এগিয়ে যায়। জুই ফল খেতে খেতেই করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। এ কি, আপনি কাঁদছেন কেন? কি হলো? কষ্ট হচ্ছে নাকি? আমি কি ভুল কিছু করেছি? জুই চেষ্টা করেও কান্না থামাতে পারল না। সে না সুযোগ ভঙ্গি করে শুধু মাথা নাড়ালো আর ভাবলো এইভাবে কখনোই কেউ তার যত্ন করেনি, মাথায় হাত রাখেনি। কি সুন্দর অদ্ভুত অনুভূতি! এই যত্ন আত্মি তার ভালো লাগলো। কয়েক সপ্তাহের মধ্যে দুজনের বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল। আচ্ছা ঋষভ, তোমার ইচ্ছে করে না আমাদের এই সম্পর্কটাকে সারা জীবনের জন্য পূর্ণতা দিতে? করে তো। আমি খুব তাড়াতাড়ি মা বাবার সাথে কথা বলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, কথা দিচ্ছি। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি। আর কয়েক মাস অপেক্ষা করো, আমি আমার পরিবারকে নিয়ে আসব। তুমি আমাকে বিশ্বাস করো তো জুই? আমি তোমাকে সবথেকে বেশি বিশ্বাস করি। তোমাকে ছাড়া আর কাউকেই চাই না। ঋষভের জুইয়ের সাথে গড়ে ওঠা এই ঘনিষ্ঠতা গ্রামের সকলেরই চোখে পড়ল। অনেকে তার জন্য খুশি হলো বটে, আবার অনেকে তাকে সাবধান করলো। জুই, জুই মা, ঘরে আছিস নাকি? হ্যাঁ কাকাবাবু, দাঁড়াও আসছি। কেমন আছিস মা? কতদিন তো দেখা নেই, হাটেও যাচ্ছিস না, কি ব্যাপার? হ্যাঁ কাকাবাবু, আসলে শরীরটা কদিন দিয়ে ভালো যাচ্ছে না, তাই হাটেও কম যাওয়া হচ্ছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। আসলে তোকে দুটো কথা বলার জন্যই এসেছিলাম। তোকে তো আমি আমার মেয়ের মতো ভালোবাসি, তাই তোর কোনো ক্ষতি আমি হতে দিতে চাই না। কিছু মনে করবি না তো? জুই শান্ত মুখে একটু অবাক হয়ে তাকিয়ে বলে উঠল, না না, কিছু মনে করব কেন? ছোট থেকে তো তোমাদের কাছেই বড় হলাম। তোমাদের কিছু বলাতে আমি কখনো কিছু মনে করি না। একটি ছেলে প্রায় এখানে আসে তোর সাথে দেখা করতে। আশা করছি তোর সাথে এই যে বন্ধুত্বটা, সে তার মা বাবাকে জানিয়েছে, এবং সে যে প্রতিনিয়ত তোর বাড়িতে আসা যাওয়া করছে সেটিও জানিয়েছে। জুই একটু ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবল, এই কথা তো সে কখনো ঋষভকে জিজ্ঞাসা করেনি। তিনি হয়তো জুইয়ের মুখ দেখে ব্যাপারটা বুঝতে পারলেন, তাই বলে উঠলেন, একটি অচেনা ছেলেকে এইভাবে বিশ্বাস করো না কোনোদিন। তার বাড়ি কোথায়, তার বাড়ির মানুষেরা তোমার ব্যাপারে জানে কিনা, সব না জেনে এইভাবে তোমার বাড়িতে আসতে দিও না। না না কাকাবাবু, ঋষভ খুব ভালো ছেলে, আমার অনেক খেয়াল রাখে, আর খুব তাড়াতাড়ি সে তার পরিবারকে নিয়ে এখানে আসবে। আমাকে বিয়ে করবে কথা দিয়েছে সে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কথাগুলোর মধ্যে একটি হলো আমি কথা দিচ্ছি, কারণ সব মানুষ নিজের কথা রাখে না। সাবধানে থাকিস। এই বলে তিনি উঠে চলে গেলেন। সেদিনের পর থেকে জুই তাকে বাড়িতে আনা বন্ধ করে দিল, এবং গ্রামের লোকেদের চোখ এড়ানোর জন্য তারা সন্ধ্যায় দেখা করত গ্রামের সেই কলা বাগানে। কিছু মানুষের চোখে তো পড়ল, কিন্তু প্রেমে পড়া মানুষ সতর্কবাণী শোনে না। জুই বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসা প্রমাণ চায় না, বিশ্বাসই যথেষ্ট। কিন্তু মানুষের প্রতিশ্রুতি জন্ম নেয় ভাঙার জন্য। এক সন্ধ্যায় জুই সেই কলা বাগানে যায় ঋষভের সাথে দেখা করতে। ঠিক কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হলো। জুই বাড়িতে ফিরতে চাইল, কিন্তু ঋষভ তার হাত ধরে বলল, যেও না জুই, আমি তো আছি, ভয় কিসের? তোমার এই কোমল হাতের স্পর্শ, তোমার ঠোঁটের হাসি, আমার ইচ্ছা করছে আরও তোমার কাছে থাকতে। আজ ঋষভের চাউনিতে অন্য কিছু আছে। ঋষভ তার হাত ধরে খুব কাছে টেনে রেখেছে।
বর্ষার জলধারা তখন নিরন্তর ঝরে পড়ছে। কলাবাগানের বড় বড় পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে এক অদ্ভুত সুর তুলছে। দূরে আকাশ জুড়ে কালো মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশকে মুহূর্তের জন্য আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। ছাউনির নিচে পাশাপাশি বসে আছে দুজন। মেয়েটি বারবার বাইরে তাকিয়ে মৃদুস্বরে বলল, আর কিছুদিন অপেক্ষা করলে হয় না? কেউ চলে আসলে খুব খারাপ হবে। তুমি আজ ফিরে যাও ঋষভ, আবার কালই তো আমরা দেখা করব। কাল তোমার মা বাবাও আসবেন, তারপর থেকে আমাদের আর আড়ালে এইভাবে দেখা করতে হবে না। কিন্তু ঋষভ কোনো উত্তর দিল না। বাইরে তখনও ঝরছিল অঝরে বৃষ্টি, আর তার মনের ভেতরের ঝড় যেন তার চেয়েও প্রবল। সে শুধু আরও একবার জুঁইকে নিজের কাছে টেনে নিল। সেই নির্জন কলাবাগানের ছাউনিতে বৃষ্টির অবিরাম সুর আর মেঘের গর্জনকে সাক্ষী রেখে দুটি হৃদয় একে অপরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করল। সেদিন তাদের ভালোবাসা আর শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রইল না। বিশ্বাস, আকাঙ্ক্ষা আর পরস্পরের সম্মতিতে তারা সম্পর্কের এক নতুন অধ্যায়ে পা রাখল। বৃষ্টির ফোঁটাগুলো যেন নীরবে সাক্ষী হয়ে রইল সেই অমলিন মুহূর্তের। বৃষ্টি থামলে জুঁই কাক ভেজা অবস্থায় বাড়ি ফিরল। তার মনে এক অদ্ভুত ভয় আর ভালো লাগার লড়াই চলছে। পরের দিন জুঁইয়ের অনেক অপেক্ষার পরেও ঋষভের দেখা পাওয়া গেল না। প্রায় দিন 20 পেরিয়ে যায়। একদিন ঋষভ আসলো হাটে জুঁইয়ের সাথে দেখা করতে। কোথায় ছিলে এতদিন? জানো আমি কত অপেক্ষা করেছি, কত খুঁজেছি, কষ্ট পেয়েছি। কিছু না জানিয়ে কেন এমনভাবে উদাও হয়ে গেছিলে? আরে এত রাগ করো না, বলছি সব কিছু। সেই রাতের পর বৃষ্টিতে ভিজে আমার প্রচণ্ড জ্বর হয়ে গেছিল। 15 দিন লেগেছে আমার সেরে উঠতে। সে কি, তুমি ঠিক আছো তো এখন? আগে বলবে তো। দেখো না জেনে এমনি এমনি এত রাগ করলাম। আচ্ছা, আজকে তুমি সাথে বাবা মাকে এনেছো দেখা করাতে? আসলে তারা একটু ব্যস্ত আছে তো, আসবে, কিছুদিনের মধ্যেই আসবে। আচ্ছা, তোমাকে একটা কথা জানানোর ছিল। জুঁই গর্ভবতী। এই কথা শুনেই ঋষভ ছিটকে সরে যায় এবং সঙ্গে সঙ্গে তার ব্যবহার বদলে যায়। সে জুঁইকে বুঝতে না দিয়ে স্বাভাবিক ব্যবহার করে জানায় সে তার পাশেই থাকবে। কিন্তু সেই দিনের পর থেকে ঋষভ আর ফিরে আসেনি। জুঁই জানতে পারে সে অন্য কাউকে গত মাসেই বিয়ে করে কলকাতায় চলে গেছে। এইদিকে জুঁইয়ের গর্ভবতী হওয়ার কথা বেশি দিন লুকিয়ে থাকলো না। গ্রামের সকলেই তাকে এড়িয়ে চলত, খারাপ ব্যবহার করত। যে মানুষগুলো তাকে এত ভালোবাসত, আজ তার অজানা ভুলের জন্য তারাও ঘৃণা চোখে দেখতে লাগলো। এইভাবেই মাস কেটে গেল। এক রাতে তার প্রসব যন্ত্রণা শুরু হলো, সাথে বাইরে বৃষ্টি। সে চিৎকার করে সাহায্য চাইল। সেই চিৎকার তার বুক ফেটে যাওয়া যন্ত্রণায় আশেপাশে সবার কানে সেই আওয়াজ পৌঁছালো। কিন্তু মানুষ বড়ই নিষ্ঠুর, কেউ সাহায্যের হাত বাড়ালো না। সারা রাত সে বলে গেল, কেউ আছো? একটু সাহায্য করো আমাকে, আমি মরতে চাই না। তোমাদের পায়ে পড়ি, হাত জোর করছি, আমাকে বাঁচাও, দয়া করো, তোমরা একটু সাহায্য করো। সে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে সবার কাছে সাহায্য চাইতে থাকলো। একটা সময় তার চিৎকারের আওয়াজ হালকা হতে হতে প্রায় থেমে গেল। চারিদিকে শান্ত, বৃষ্টি কমে ভোরের আলো ফুটে উঠেছে। গ্রামের কয়েকজন সাহস করে জুঁইয়ের কুঁড়েঘরের দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। মাটিতে পড়ে আছে জুঁইয়ের নিথর দেহ, তার চোখ দুটো এখনো দরজার দিকে তাকিয়ে। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা হলো যে তার দেহর পাশ থেকে একটা ছোট বাচ্চার পায়ের ছাপ দরজার দিকে বেরিয়ে চলে যাচ্ছে। আর ঠিক সেই দিন থেকে শুরু হলো গ্রামে অদ্ভুত কাণ্ড। তারপর থেকে কলাবাগান থেকে ভেসে আসতো এক নারীর কান্না, আর তার সাথে গ্রামের এক একটা করে যুবক হারাতে শুরু হলো। কখনো কখনো তাদের দেহ
সেই কলাবাগানের ভেতর পড়ে থাকতে দেখা যেত। এক রাতে উজ্জ্বল আর আকাশ পাশের গ্রাম থেকে ফিরছিল। রাস্তার দুই পাশে ঘন কলা বন, চারিদিকটা অন্ধকার। আজকে খুব চুপচাপ আছিস কেন রে? না, একটা অদ্ভুত ব্যাপার। কলা বনের পাশ দিয়ে যাচ্ছি, জুঁই ফুলের গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বলতো? জুঁই ফুলের গন্ধ? ওই না তো, আমি তো পাচ্ছি না। কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন? হঠাৎ করে তারা শুনতে পেল কেউ গুনগুন করে গান গাইছে। আর ঠিক তক্ষুনি কেউ যেন তাদেরকে ডেকে উঠল। কে কে ওখানে? হ্যাঁ রে, তুই শুনতে পেলি? হ্যাঁ, শুনতে পেলাম। মনে হচ্ছে ডাকটা খুব কাছ থেকে আসছে। পেছনে তাকাবি না একদম, যত তাড়াতাড়ি পারিস এগিয়ে চল। কিন্তু আবার তাদের কানে ভেসে আসলো সেই নারী কণ্ঠ। আকাশ, এই আকাশ। এই শুনে আকাশ হঠাৎ করে থেমে যায়। সে সেই নারী কণ্ঠে সম্মোহিত হয়ে সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যায়। আকাশ, কোথায় যাচ্ছিস তুই? তুই শুনলি? ও ডাকছে। আরে কেউ ডাকছে না, যাস না ওদিকে। দাঁড়া, আমি দেখে আসছি। আকাশ, বলছি ফিরে আয়। উজ্জ্বলের কথা আর কানে গেল না আকাশের। ধীরে ধীরে সে এগিয়ে গেল সেই অন্ধকার জঙ্গলের গভীরে, যেখানে চাঁদের আলো পৌঁছাতে পারেনি। হঠাৎ এক বিকট আর্তনাদ। এই চিৎকার শোনার পর উজ্জ্বল লক্ষ্য করল তার দিকে আকাশ দৌড়ে আসছে। কিন্তু তাকে দেখে জমে গেল উজ্জ্বল। আকাশের একপাশের গাল ছিঁড়ে গেছে, মাংস ঝুলছে, রক্ত গড়িয়ে পড়ছে। উজ্জ্বল কাপা গলায় বলে উঠল, আকাশ, তোর মুখ। আর ঠিক তক্ষুনি আকাশের পেছনে দাঁড়িয়েছিল সে, এক বিকট নারী মূর্তি। তার মুখ রক্তে ভরা, ঠোঁট বেয়ে তাজা রক্ত ঝরছে, আর তার চোখ সোজা তাকিয়ে আছে উজ্জ্বলের দিকে। নারীটা খিলখিল করে হেসে উঠল। এক মুহূর্ত আর দাঁড়ায়নি উজ্জ্বল। কোনো দিকে না তাকিয়েই প্রাণপণে ছুটতে লাগলো নিজের বাড়ির দিকে। একদিকে তার কানে ভেসে আসছিল মেঘের গর্জন, আর একদিকে ভেসে আসছিল আকাশের অসহায় আর্তনাদ, আর সেই রক্তমাখা নারীর ভয়ঙ্কর হাসি। প্রাণ বাঁচিয়ে দৌড়ে কোনো রকমে বাড়ি ফিরেছিল উজ্জ্বল, কিন্তু কলাবাগানে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা তার চোখ থেকে আর সরছিল না। সারা রাত তার চোখে ঘুমের লেশমাত্র ছিল না। রাত কটা বাজে সে জানে না। বাইরে যেরম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ভেসে আসছে তীব্র জুঁইফুলের গন্ধ। আবার সে একই গন্ধ। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। কে কে ওখানে? কিছুক্ষণ নীরবতা, তারপর বাইরে থেকে ভেসে আসে সেই পরিচিত নারীর কণ্ঠ। আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। সেই কণ্ঠ, সেই অদ্ভুত মিষ্টি গন্ধ যেন ধীরে ধীরে উজ্জ্বলের সমস্ত ভয়কে গ্রাস করে নিল। সে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। উজ্জ্বল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দরজার দিকে হাঁটে। ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। বাইরে অন্ধকার আর বৃষ্টি। উজ্জ্বল ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়, আর তার পেছনে দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে উজ্জ্বলকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গল্প। রাত গভীর হলেই সেই কলাবাগানের দিক থেকে ভেসে আসে এক নারীর গুনগুনানি, কখনো কান্না, কখনো আবার কারোর নাম ধরে ডাকা। শোনা যায় সে বিশেষ করে একা পথ চলা যুবকদেরই নিজের দিকে টেনে নেয়। আজও সূর্য ডুবে গেলে গ্রামের মানুষ সেই কলাবাগানের পাশ দিয়ে হাঁটার সাহস করে না, কারণ গভীর রাতের নীরবতায় আজও সেই দিক থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, যে বলছে, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন?